This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুভজিৎ দাস আর মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি, শুভজিৎ মিত্র। শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। আর শুরুতেই ভর সন্ধ্যেবেলা আপনাদেরকে একটা ছবি দেখাই। বদলের বাংলায় ডায়মন্ড হারবারের ছবিটাও পাল্টে গেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠক করেন ডায়মন্ড হারবারে। রাজনৈতিক কর্মসূচি প্রথম করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ডায়মন্ড হারবারের ফলতায়। কিন্তু তিনি যখন ডায়মন্ড হারবার যাচ্ছেন আমতলায়, সেই আমতলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তা দুধারে কাতারে কাতারে মানুষ, তারা একটা বার নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে চান। মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখছেন অনেকেই। হাতে ধরা সেই মোবাইল ফোন দেখলে বুঝতে পারবেন বেশ কয়েকবার কার্যত থেমে যেতে হয় শুভেন্দু অধিকারীর কনভয়কে। মাঝ রাস্তায় নেমে আমজনতার সঙ্গে জনসংযোগ করেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। শুভেন্দু অধিকারী মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে জনতার সঙ্গে করমর্দন করেন, জনসংযোগ করেন। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, বদলের বাংলায় এই ছবিটাও দেখতে হচ্ছে 5.5 বছর আগে 21-এর নির্বাচনের আগে আমরা এই রাস্তাতেই, এই আশেপাশে আমরা দেখেছিলাম তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় আক্রান্ত হয়েছিল। সেই রাস্তার ছবিটা দেখো, বদলের বাংলায় পুরো পাল্টে গেছে। একদমই তাই, এবং সেই ছবি কিন্তু আজকে বারংবার ধরা পড়েছে আমাদের চোখে। আর তার কারণ তুমি যার কথা বললে, সেই জেপি নাড্ডা শিরাখোলে আক্রান্ত হয়েছিল, এবং এই শিরাখোলের মোড়েই আজকে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, পুষ্পবৃষ্টি, শুধু শিরাখোল নয়, একই সঙ্গে আমতলাতে বা ডায়মন্ড হারবারে, ফলতাতে। শুধুমাত্র শুভজিৎ যে তিনি যখন যাচ্ছিলেন ডায়মন্ড হারবারের পুলিশের বৈঠকে যোগ দিতে এবং পরবর্তীতে ফলতাতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে, তাই নয়, তিনি যখন ফিরলেন গোটা রাস্তা জুড়ে কিন্তু ঠিক একই ছবি আমাদের নজরে পড়েছে, এবং সেই একই ছবি ধরা পড়লো যে তিনি ফিরছেন। সেই সময় কিন্তু আন্দোলন দাঁড়িয়ে হয়েছে, তার গাড়িটা যখনই কয়েক সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াচ্ছে, পিলপিল করে জনতা দৌড়ে যাচ্ছে। সেটাই কিন্তু কলেজ পড়ুয়াও যেমন ভাবে আছে, একেবারে বাচ্চা শিশুও রয়েছে, আবার বৃদ্ধ মানুষও রয়েছে, 40-50 বছরের যে মানুষ, যুবক যুবতী, তারা সকলেই দৌড়ে যাচ্ছেন। অর্থাৎ এই ছবিটাও কিন্তু বদলে গিয়েছে, যে ওখান থেকে যখন অন্য বিরোধী দলের কোনো নেতারা যেতেন, সেই সময় যেভাবে আক্রান্ত হতে হয়েছে, এবং বিশেষ করে বিজেপি বা সিপিএম বা এই ধরনের যে বিরোধীরা যখন ওই এলাকাতে কর্মসূচি করতে যেতেন, তখন কিন্তু পুরো একেবারে ভিন্ন ছবি। কেউ কর্মসূচি করার সাহসই দেখাতেন না। ধন্যবাদ। আর এই ফলতাতে একসময় গর্জে উঠেছিলেন সেখানকার বাসিন্দারা। কি ছিল তাদের অভিযোগ? তাদের অভিযোগ ছিল তারা নাকি ভোট দিতে পারেন না, সে কারণেই গর্জে উঠেছিলেন তারা। পুনর্নির্বাচনের আগে প্রচার সভা থেকে হিসেব নেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় 10 বছর ভোট দিতে পারেননি ফলতার মানুষ, সব হিসেব হবে, তবে কেউ আইন হাতে তুলে নেবেন না। ফলতার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন ডায়মন্ড হারবারে পুলিশ অফিসারদের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপের চ্যাট চেয়েছেন। ভাইপোর পিএর নির্দেশে কারা কারা ফলতা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছে তাদের খুঁজে বের করা হবে। ফলতাবাসীকে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে, যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না?
হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। 29শে এপ্রিল নির্বাচন ছিল এই ফলতাতে, আর সেই দিনই গর্জে উঠেছিলেন সেখানকার বাসিন্দারা। পুনর্নির্বাচনের দাবি উঠেছিল। ঠিক টিভি9 বাংলার ক্যামেরায় কি অভিযোগ তারা করেছিলেন একবার শোনাই আপনাকে। একটা প্রধান বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, এটা একটা বিচার চাইছি। মানুষের অত্যাচারেতে তাই জন্য সব মেয়েরা এখন রাস্তায় দাঁড়িয়েছে। মানুষ এই যে সবাই চলে যাবে তখন দেখবে আমাদের সব কুচবে হয়তো শেষকালে। আগে কখনো এরকম হয়েছে না, আগে 15 বছর তো ওরা মানে একদম করে ভোট নিয়ে নিচ্ছে, আমরা তো কেউ ভোটই দিইনি। আর এবছর যাতে ভোট হয়েছে তৃণমূল ছাড়া আর কি কোনো পতাকা আছে? দেখুন সবাই ওরা তো ভয় দেখায়, বাড়িতে গিয়ে বলবে লক্ষ্মীর ভান্ডার পাও। আমরা হ্যাঁ বললাম, তাহলে টিএমসি কে ভোট দিতে হবে। আমরা বিজেপিও করি না, আমরা টিএমসিও করি না। টিএমসিতেই ছিলাম, তবে আমরা এই সন্ত্রাসের রাজত্ব চাই না। আমরা নির্ভয়ে ভালোবেসে দিদিকে ভোট দেব, ভয় দেখিয়ে নয়। ভোটের পুরো হাসিমনগর তৃণমূলই ছিল, এখন দেখতেই পাচ্ছেন মানুষ পরিবর্তন চাইছে। কি পরিবর্তনে কি বিজেপিকে চাইছে? আমরা ওরকম কোনো দল চাইছি না, আমরা শান্তি চাইছি। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ। 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, কিন্তু না এবারে ভোট দিতে পারিনি। আমাকে ঠের দেওয়া হয়েছে যে ভোট দিতে গেলে তারপরে তো আমার হবে এইসব নানা রকমভাবে। শুধু আমাকে ক্ষেত্রে কেন, আমাদের গ্রামবাসী প্রত্যেককেই যারা যারা বিজেপির ওনাদের নথিভুক্ত হয়ে রয়েছে যে এরা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোটের দিনকে 3টের থেকে আমাদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। 109 নম্বর বুথ। না, আমি তো দিয়েছি, আমার সকালবেলা গেছিলাম, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু বিকেল 2-2:30টার পর থেকে পুরো ভোট দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে ইসরাবিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে। উনি একাই, ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। ইসরাফিল চকদারকে যেন অ্যারেস্ট করা হয়, হ্যাঁ, যার নেতৃত্বে এইসব পাড়ায় পাড়ায় হুঙ্কার হচ্ছে। আমাদের একদম পুরো ফলতাকে পুনর্নির্বাচন করতে হবে। আর এই ফলতার মাটিতে দাঁড়িয়ে জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে ডাকাতরা কোথায়, পুষ্পা কোথায়, কোনো রকম গুন্ডামি বরদাস্ত করবেন না বলে তিনি সাফ হুঁশিয়ারি দিয়েছেন। সব হিসেব বুঝে নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব। এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। সিনেমার ডায়লগ আউড়ে এর আগে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর তিনি ঠিক কি বলেছিলেন সেদিন, আসুন একবার স্মরণ করি। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেনি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি, শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে।
ফলতায় আজকে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গেছিলেন শুভেন্দু অধিকারী, আর সেখানে গিয়ে তৃণমূল জমানায় পুলিশের অত্যাচার নিয়ে সরব হয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন পৃথিবীটা গোল, সবকিছু মনে আছে, কিছুই ভুলিনি, সব হিসেব হবে। রীতিমতন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী বলা। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। মারধর, খুনের চেষ্টা, হুমকির অভিযোগ, আর এই সমস্ত অভিযোগে ফলতাতে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধৃত সৈদুল ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের আত্মীয়। জাহাঙ্গীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত সৈদুলকে। জাহাঙ্গীর তৃণমূল প্রার্থী হওয়ার পর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৈদুল বিজেপি নেতাকর্মীদের লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলেও অভিযোগ উঠে আসে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। সৈদুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বিধায়কের দাদা। ভোটের পর বিজেপির বিজয় চলাকালীন মানে বিজয় উৎসব চলাকালীন এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর হামলার ঘটনায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসের বিরুদ্ধে মদতের অভিযোগ ওঠে। এর আগে থানা থেকে অভিযুক্তকে ছিনতাই, পুলিশের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগও রয়েছে এই উত্তম দাসের বিরুদ্ধে। প্রথম দিন গেলেন ওনারা, যে বললেন বাড়িতে সার্চ করবো, আমরা করলেন। তারপরের দিন আমি খাচ্ছিলাম, আমাকে বললেন কি আপনাকে যেতে হবে। আমি কি জিজ্ঞেস করলাম কি দোষ, বলে আপনি চলেন থানা, এসডিপি সাহেব ডেকেছেন। এই ঘটনা হচ্ছে যে অত্যাচার করছে সমস্ত জায়গায় বিজেপি। পুলিশের উপর চড়াও মারধরের অভিযোগ, সেই অভিযোগে তাকে গ্রেফতার, ক্যানিংয়ে গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়কের দাদাকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নিঃসন্দেহে আলোচনা করার মতন খবর। নিশ্চয় মনে আছে আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে একাধিক মন্তব্য করেছিলেন, রূপকের আড়ালে একাধিক কথা বলেছিলেন। তখনই প্রশ্ন উঠেছিল শাসক দলের সর্বোচ্চ নেতার মুখ থেকে এই ধরনের বা সেকেন্ড ইন কমান্ড যে বক্তব্যগুলো, রাজনৈতিক বক্তব্যগুলো রেখেছিলেন, তাতে কিছু উনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো অসাংবিধানিক। এবং যেটা আরো সমস্যা সেটা হচ্ছে জনপ্রতিনিধি আইন অনুসারে, যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, তিনি কখনোই পারেন না এইভাবে বক্তব্য রেখে সমাজের মানুষকে উত্তেজিত করতে। তো সেটার বিরুদ্ধেই অভিযোগটা করা হয়। লাইফের রিস্ক তো আমার রয়েছেই, কারণ আমাকে এনকাউন্টার করার পরিকল্পনা হয়েছে, সেটা জানানো হয়েছে আপনার নির্বাচন কমিশনকে ভোটের সময়। এবং আমি কারা কারা কোন কোন পুলিশ অফিসার এনকাউন্টার করছেন তাদের মানে করার প্ল্যানিং করেছিলেন তাদের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে একজন অলরেডি ইডির কাছে অ্যারেস্ট হয়েছে। তো ভয় তো একটু থাকবেই, কারণ একটা তো এটা বড় সিন্ডিকেট, কারণ এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন, আপনি শুধু তো রাজনৈতিক বিদ্যা নেই, এর মধ্যে পুলিশের একটা বৃহৎ অংশ রয়েছে। তো তাদেরও তো সামনে আসাটা খুব জরুরি, না আসলে তো এই দুর্নীতি চক্র কোনোদিন ভাঙবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ঠিক কি কি বলেছিলেন শোনাই কয়েকটা। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে।
কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। অভিষেক বাবুর প্রত্যেকটি কথা প্ররোচনামূলক। নাগরিকরা কেউ যদি মনে করেন যে প্ররোচনামূলক কথার বিরুদ্ধে তারা আইন আমলে যাবেন, তারা কমপ্লেন করবেন, তারা দিতে পারেন। 4 তারিখ বেলা 12টার পর, কোট আনকোট 4 তারিখ বেলা 12টার পর দিল্লি থেকে কোন বাপ তোমাদের বাঁচায় আমরা দেখব। তারপরে ডিজে বাজানো হবে, মুখপাত্র 2-1 তারা তো কেঁদে কোকি একসা করছেন এখন সোশ্যাল মিডিয়ায়, কত ভালো সব কাজই ওনারা, তারাও তো বলেছেন যে অভিষেক বাবুর নির্দেশে, পার্টির নির্দেশে আমরা এইসব কথাবার্তা বলতে বাধ্য হয়েছি। সো এর প্রত্যেকটা তদন্ত হওয়া উচিত, এমন ব্যবস্থা নেওয়া উচিত ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল এই ধরনের উদ্যত্ততা দেখাতে না পারে। 4 তারিখের পর নাকি রাজ্য জুড়ে হিংসা হচ্ছে, দিকে দিকে আক্রান্ত হচ্ছে তৃণমূল। এমনই অভিযোগ সামনে রেখে এবার জেলায় জেলায় টিম যাচ্ছে তৃণমূলের। জেলা সফর করে শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট দেবে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু 21-এর ভোট পরবর্তী হিংসার পর ক জায়গায় টিম পাঠিয়েছিল তৃণমূল? তৎকালীন বিরোধী দল বিজেপির অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছিল তৎকালীন শাসক দল তৃণমূল? আজ কেন এত বড়াকান্না ঘাসফুল শিবিরে? ভোটের সময় মারবো ধরবো বলে প্রচার করা তৃণমূল এখন যেন বিরাট তপস্বী। বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পরে ভারতীয় জনতা পার্টির কর্মীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই দলীয় কর্মীদের পাশে থাকতে যাচ্ছি। দল তাদেরকে এটাই জানাতে যাচ্ছে, দল সবসময় তাদের পাশে আছে, বিগত দিনে ছিল এবং আগামী দিনেও থাকবে। তিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কর্তব্য এটা যে সকল স্তরের ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে সকল স্তরের জনগণের তিনি যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তারা যেন শান্তিতে বসবাস করতে পারেন। 21-এর ভোট পরবর্তী হিংসার সময় কেন টিম করেনি তৃণমূল? এই প্রশ্ন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যদি 21 সালের ইলেকশনের পরে শুরু হতো, তাহলে ওদের এত বদনাম হতে হতো না, এত মানুষকে ঘর ছাড়া হতে হতো না, কোটি কোটি টাকা সম্পত্তি বা প্রাণহানি হতো না। তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে আজকে। তাদের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শত শত লোক ঘর ছাড়া। আমরা জানি না কে ঘর ছাড়া, কটা পুলিশের রিপোর্ট হয়েছে। 21 সালের পরে আমরা 12,500 কেস করেছিলাম, সিবিআই ইনকোয়ারিও চলছে। তো ওনারা কটা কেস করেছেন আমি জানি না, তো তখনও মিথ্যা বলেছেন, এখনও মিথ্যা বলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কজন লোক ঘর ছাড়া হয়েছে তার লিস্ট নিয়ে আসুন আমার কাছে, আমরা সসম্মানে ফিরিয়ে দেবো। কিন্তু 21 সালের পরের যে হিংসার কেস যেন তার নামে না থাকে, তাহলে তাকে জেলে যেতে হবে। বেশিরভাগ তো দাগি আসামি, ক্রিমিনাল, আর আসবে কোন মুখে? আর কেউ বাঁচবে না, কেউ জেলের বাইরে থাকবে। 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্স তারা ভুলে গেল। আজকে ভারতীয় জনতা পার্টির লোকগুলো যারা, তাদের উপর যারা অত্যাচার, মার্ডার, 311 জন আজকে তারা শহীদ হয়েছে, সেইগুলো ভুলে গেল। আজকে আরজি করের মতো একটা ঘটনা, যেটা সেখানে তদন্ত হলো না, ওগুলো লোক দেখানো। ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে ওগুলো চলবে না। স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবারে নয়া মোড়। কোনো রাজনৈতিক যোগ নেই, আগুন লাগিয়েছে ঘনিষ্ঠরাই, এমনটাই এবারে দাবি করলেন খোদ স্বপ্না নিজে। রাজগঞ্জের পরাজিত তৃণমূল প্রার্থীর বয়ানে বারাভাতে ছাই পড়ল ঘাসফুল শিবিরে। মুখ থুবড়ে পড়ল তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ। গতকাল রাতে জলপাইগুড়িতে আগুন লাগে স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে। সোনাজয়ী অ্যাথলিটের বাড়িতে আগুনে লাগতেই ময়দানে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি বিজেপিকে তোপ থেকে সমাজ মাধ্যমে পোস্ট করে ফেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের যাবতীয় মিথ্যাচারের পর্দা ফাঁস হয়ে গেল। দেখুন সেই পোস্টও আপনাদের দেখাচ্ছি। আগুনের যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কেই বা লাগাতে পারে, অসম্ভব। বৃষ্টি তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যা শুরু হয়েছিল। তো সেই সময় ভাবলাম যে মজাকই করছে হয়তো কেউ। তারপরেও আমি না একবার যাই, গিয়ে দেখে আসি।
তো গিয়েই দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। মানে আমি যেহেতু নিজের চোখে দেখিনি যে কি আগুন লাগিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না যে ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি। কিন্তু হ্যাঁ, এতটুকু মনে হচ্ছে যে ঘনিষ্ঠতার মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছেন। তো তার জন্যই এখন প্রশাসনের কাছে আমি এসেছি। অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন, আমরা সঙ্গে আছি। এদিকে ক্ষমতা হারে এই ভোট পরবর্তী হিংসার হাওয়া তুলে সরব তৃণমূল। এন্টালির বাসিন্দা তাপস নস্করকে খুন করেছে বিজেপি, এই দাবি করছে তৃণমূল। অভিযোগের সত্যতা জানতে অন্তর্তদন্ত TV9 বাংলার। খুনের সঙ্গে কোনো যোগ নেই রাজনীতির, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরাই খুন করেছে। TV9 বাংলার দাবি নিহতের স্ত্রী ও মেয়ের। রাজনীতির কোনোটাই কারণ নেই, এটা সত্যতা বসে। নেটু ওর কাছ থেকে খুব মানে অনেকদিন আগে থাকতে ওকে মারার প্ল্যান করেছিল, যেহেতু আমরা ওকে পাড়ায় আসতে দিতাম না। তাহলে হুমকি হামকা আমাদের অনেকবারই দিয়ে গেছে, আমাদের থানায় ডায়েরি করাও আছে। রথের রাতে আমাদের এখানে হুমকি দিয়ে গেছে, আমার মেয়ে দিয়ে গেছে, সবই থানায় জানানো আছে। এটা রাজনীতির দলে যে মারা গেছে এর কোনো কারণ নেই, একদম এটা সত্যতার বসেই দীপক দাস করেছে, এবার তার দলবল করেছে। আমি চাই তার কঠোরতম শাস্তি হোক। হ্যাঁ, গ্রেফতার হয়েছে। যারা আমার বাবাকে খুন করছে সবাই তৃণমূল করতো। তৃণমূল হেরে যাওয়ার পর যখন বিজেপি যেতে, তারা একটা সেকেন্ড নেয়নি পার্টি বদলাতে। ইভেন যখন মেরেছে, পুলিশ ধরেছে, ওরা গিয়ে থানায় বলেছে যে কাউন্সিলর বলেছে তোরা ঘরে থাক, তোদেরকে কেউ কিছু করবে না। এবার কাউন্সিলরের ওপরে থানাও কিছু করতে পারিনি। না, আমার বাবা কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। কোনো পার্টি করতে না, সেরকম কোনো পার্টি করতে নেই। এবার ভোট তো সবাই দেয়, সেটা সবার অধিকার। এবার সেটা তার ব্যক্তিগত অধিকার ছিল, সে কোন পার্টিকে ভোট দেবে না দেবে। গোটা ঘটনার পিছনে তাহলে কি কারণ? শত্রুতার বশে। এই টাকা চাই, এটা আমার লিখে দে, আমার নামে লিখে দে, এই শত্রুতার বশেই ওনাকে। এইসবের বিচার চাই, কেন আমাদের আজ ওর করছে, কাল আমার ঘরেও করবে। না করা যারা করেছে তারা তো বলছে সবাই তৃণমূল করে। তৃণমূল করে কি করে, কিন্তু আমার জেনে দরকার নেই সেই সব। কিন্তু আজ ওর ঘরে করছে, কাল আমার ঘরেও তো ছেলেপুলে রয়েছে। এগুলো যদি না বিচার হয় তাহলে আমার ঘরেও তো তারা ধমকি দিত কথায় কথায় সবাইকে, যে ঘর থেকে বেরোলে এসব তো ঠিক না। না, এমনি ভালো মানুষ ছিল, ওদের মতো এমনি রাজনীতি করতো না। গত 5ই মে রাত 12:30 নাগাদ এই মালিপাড়া এলাকার বাসিন্দা তাপস নস্কর, তাকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এমনকি তার পরবর্তীতে গতকাল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা দাবি করেছেন যে 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কংগ্রেস কর্মী তারা ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন, আর সেই তালিকাতে রয়েছে এই তাপস নস্করের নামও। এমনকি তৃণমূল সাংসদ তিনি যেটা দাবি করেছেন, যারা ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তাদের পরিবারের সদস্যদের তারা দায়িত্ব নেবেন, তৃণমূল কংগ্রেস দল দায়িত্ব নেবে। আমরা কথা বললাম তাপস নস্করের পরিবারের সদস্যদের সঙ্গে, তারা কিন্তু স্পষ্টভাবে যেটা জানাচ্ছেন যে তাপস নস্কর সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পরিবারের সদস্যদের দায়িত্ব নেবে দল, সেই দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিক সেটা তারা চাইছেন না। তারা যেটা চাইছেন যে এই খুনের ঘটনা বা নৃশংস ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছেন তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। ভোট পরবর্তী যে হিংসা তার তদন্তে, তার ফ্যাক্ট চেকে এবার TV9 বাংলা আপনাদের জানাবো যে বেলেঘাটার বাসিন্দা বিশ্বজিৎ পট্টনায়ক খুনে তৃণমূল কংগ্রেস যা দাবি করছিল তার উল্টো সুর। অনেকেই রং পাল্টি ফেলছে। আমার ছেলেকে যে মেরেছে তাদেরকে খুঁজে এনে তাদেরকে শাস্তি দিতে হবে। যেই পার্টি করুক না কেন, তাকে মরতে হবে। তাকে মারবে কেন? কেন মারবে? একই তো ইয়েতে ছোট থেকে বড় হয়েছে দেখছি। তার মায়ের কেন কোল খুলে শেষ করে দেবে? তার এইটুকুনি বাচ্চা স্বামী কেন সিঁদুর কেড়ে নেবে? কেন ছোট 4 বছরের বাচ্চা, তার কেন বাবা বাবা করে কাঁদছে, খুঁজে বেড়াচ্ছে? কে মেরেছে আমি তাও জানি না। আমি চাই যারা মেরেছে তাদেরকে খুঁজে যেন শাস্তি দেওয়া হয়, যেমন করে মেরেছে তেমন করে ওদের যেন মারা হয়।